নামকরা বিজনেসম্যান তাহাসির চৌধুরী শ্রাবণকে কল দিয়ে হিয়া গড়গড় করে বলল, আসসালামু আলাইকুম জামাইজান, কি অবস্থা? ভুলে গিয়েছেন আমাকে? আমি যে আপনার অপেক্ষায় থাকি বুঝেন না, নাকি অন্য কোনো মেয়ের সাথে সংসার শুরু করলেন? এই পাশে থাকা পুরুষ এই কথাগুলো শুনে চোয়ালে শক্ত করে বলল, রং নাম্বার? হিয়া মাথা নাড়িয়ে বলল, না না, রং নাম্বার না। আর ইউ সিরিয়াস? জামাইজান। হিয়া কল কেটে দিয়ে বন্ধুর দিকে তাকিয়ে বলল, কাকে না কাকে কথাগুলো বললাম, আল্লাহ মাফ করে দিও। পাশে থেকে নেহা হেসে বলল, ভাই যদি কলটা পুলিশের কাছে যায় তাহলে কি হবে রে? জেলে ঢুকিয়ে দিবে। হিয়া বোতল থেকে পানি খেয়ে বলল, জীবনে এরকম কোনো ফাজলামো করিনি। যদি সত্যি সত্যি পুলিশের কাছে যায় তাহলে কি হবে? রাসেল মস্কারা করে বলল, ওগুলো বাদ দে। যদি লোকটা বুড়ো হয় তাহলে হিয়ার বুড়ো জামাই হবে। হিয়া রাসেলের দিকে বোতলের পানি ছুঁড়ে মেরে বলল, চুপ করবি? জাস্ট মজা ছিল। আর আমার বাবা কি বুড়ো লোকের সাথে বিয়ে দিবে? অসম্ভব। নেহা বাবুক গলায় বলল, দর লোকটার বউ আছে। আর এখন লোকটাকে যে কথাগুলো বললি তা ওর বউ শুনে নিয়েছে, তাহলে কি হবে বাপ? লোকটার আজকে বউয়ের হাতে মার খেতে খেতেই জীবন যাবে। হিয়ার নাম্বারে আবার কল এলো ওই নাম্বার থেকে। হিয়া কলটা ধরে স্বাভাবিক গলায় বলল, হ্যালো, হ্যাঁ জামাইজান বলুন। ফোনের ওপাশ থেকে কথায় কথায় রেগে যাওয়া সুদর্শন পুরুষ, দেশের টপ বিজনেসম্যানদের মাঝে একজন তাহাসির চৌধুরী শ্রাবণ চিবিয়ে চিবিয়ে বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে না তুমি সিরিয়াস। ডু ইউ ইভেন নো হু আই হ্যাভ কল্ড অ্যান্ড হু ইউ আর টকিং টু? তুমি কি আদৌ জানো তুমি কাকে ফোন করেছো আর কার সঙ্গে কথা বলছো? হিয়া দমে যাওয়ার পাত্রী নয়, স্বীকারই করবে না যে চিনে না। ও সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বলে দিল, ওফ কি রাগ আপনার! রেগে গেলে আপনার বয়স যা লাগে মারাত্মক লাগে। আপনার রাগে যে কত সুন্দর লাগছে, না জানি দেখতে আরো কত সুন্দর হবেন। অবশ্য সুন্দর হতেই হবে, দেখতে হবে তো আমারই জামাইজান। রিনি রাসেল সাথী মুখ টিপে হাসছে। হিয়া পরপর বলল, ভালোবাসার মানুষের উপরে রাগ দেখাতে হয় না বুঝলেন, ভালো করে কথা বলতে হয়, এতে সম্পর্ক আরো গভীর হয়। আর আমি সিরিয়াস বুঝলেন। কোথায় আছেন? এসে তাড়াতাড়ি আমাকে নিয়ে যান, না হলে বুড়ো হয়ে যাচ্ছেন তো। তখন তো আমার বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে না। সবই ঠিক আছে, কিন্তু বুড়ো বলাটা বাড়াবাড়ি হয়ে গেল না? শ্রাবণ কিছুই বলল না, কিন্তু বুড়ো শোনার পরে এই মেয়েকে ছাড়ার পাত্রও নয়। ও তপ্ত শ্বাস ছেড়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার সিরিয়াস বের করছি, বলে ফোনটা কেটে দিল। হিয়া হাঁপ ছেড়ে বলল, যা, ভালো লাগলো না। এই লোক রাগী, রাগী লোক আমার একদম পছন্দ না। রাসেল হেসে হেসে বলল, আল্লাহ ওর কপালে একটা রাগী জামাই দিও। শ্রাবণ নিজের অ্যাসিস্ট্যান্ট রনিকে ইমার্জেন্সি কেবিনে আসতে বলল। রনি এসে বলল, স্যার সব রেডি, আপনি গেলেই মিটিং শুরু হবে। শ্রাবণ রাগী কণ্ঠে বলল, কোনো মিটিং হবে না স্যার। কোনো প্রবলেম হয়েছে? তোমাকে একটা নাম্বার দিয়েছি, ট্র্যাক করো। 1 ঘন্টার মধ্যে এই মেয়েকে আমার সামনে আনো। মেয়েটার ফাজলামো বের করছি। স্যার কি হয়েছে যদি বলতেন? শ্রাবণ চোখ গরম করে তাকালো। রনি বলল, সরি স্যার, এখনই যাচ্ছি। রনি বেরিয়ে গেল। নাম্বারটা ট্র্যাক করতেই লোকেশন এলো একটা প্রাইভেট ইউনিভার্সিটির, অতঃপর সেখানে বেরিয়ে গেল। ভার্সিটির সামনে এসে রনি শ্রাবণকে কল দিল। হ্যালো স্যার। বলো। স্যার লোকেশনটা একটা প্রাইভেট ইউনিভার্সিটির, আমরা এসেছি এখানে, কিন্তু ভিতরে গিয়ে একটা মেয়েকে কিভাবে আনবো? শ্রাবণ দাঁত চেপে বলল, ইডিয়েট, একটা মেয়েকে তুলে আনার কারণ পাচ্ছ না? ছেলে হলে তো এতক্ষণে এনে হাজির করতে, বলতেও হতো না। তোমাদের নিয়ে যে কি করব? স্যার দেখছি কি করা যায়, আগে মেয়েটাকে বের করে নেই। ইডিয়েট করো। রনির সাথে 2জন লোক নিয়ে ভার্সিটির ভিতরে ঢুকে নিলে দারোয়ান ওকে জিজ্ঞাসা করে, ভিতরে যাচ্ছেন কেন? রনি উত্তরে বলল, এখানে ডিপার্টমেন্টের প্রধান যিনি তার সাথে দেখা করতে চাই। আমার বোনকে ভর্তি করবো তো, তাই সেই ব্যাপারে কথা বলবো। ও তাহলে ভিতরে যান। হিয়া, নেহা, রাসেল, সাথী ওরা মাঠেই বসেছিল। রনি মাঠের এক কোণে দাঁড়িয়ে আছে। নাম্বারটার লোকেশন ঠিক মাঠের মাঝখানেই দেখাচ্ছে। আর মাঠে স্টুডেন্ট বসে আছে 2 জায়গায়।
একটা জায়গায় শুধু ছেলে আর একটা জায়গায় 3জন মেয়ে আর 2জন ছেলে। রনি সাহস নিয়ে দুজন লোক নিয়ে এগিয়ে গেল এবং হিয়াদের গ্রুপের সামনে এসে বলল, এক্সকিউজ মি। রাসেল বলল, জি বলুন। রনি সেই নাম্বারটা কল দিল। সাথে সাথে হিয়ার ফোন বেজে উঠল। রনি শিওর হলো ওই মেয়েটাই। ভাবলো এই মেয়ের স্যারের সাথে কি কোনো ঝামেলা করেছে নাকি, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। এরা স্টুডেন্ট স্যারের সাথে কি নিয়ে ঝামেলা করবে। রনি বাবা বাবি বাদ দিয়ে নাম্বারটা দেখিয়ে হিয়াকে বলল, আচ্ছা এই নাম্বারটা আপনার? হিয়া বলল, হ্যাঁ আমার। কেন, কি হয়েছে? একটু আগে এই নাম্বার থেকে কল দিয়ে স্যারকে কিছু বলেছেন? রাসেল বিড়বিড় করে বলল, হিয়া তুই যাকে কল দিয়েছিস মনে হয় সেই লোক কোনো নামি দামি মানুষ। সে মনে হয় লোক পাঠিয়েছে। হিয়া রাসেলের কথা শুনে রনিকে বলল, কই কাকে কি বলেছি? রনি বলল, কিছু না বললে কি আমরা এখানে এসেছি? আসুন আমাদের সাথে, স্যার আপনার সাথে কথা বলবে। হিয়া নাক মুখ কুঁচকে বলল, আপনি বলবেন আর আমি যাব? না জানি কোন বুড়োকে কল দিয়েছি। হিয়া শ্রাবণকে না দেখে বুড়ো বলে সম্বোধন করায় রনির সাথে সাথে প্রতিবাদী স্বরে বলল, আপনি কারো সম্পর্কে না জেনে বুড়ো বলতে পারেন না। স্যার ইয়ং একজন ছেলে, তার জন্য হাজারো মেয়ের বাপ মেয়েকে নিয়ে লাইন ধরে আছে। এখন চলুন আমাদের সাথে। হিয়া একটুখানি ঘাবড়ে গেল। মানে কোথায় যাব? আপনার উদ্দেশ্য কি? আমি কিন্তু স্টুডেন্ট জড়ো করব, বলবো আমাকে পাচার করতে ধরে নিয়ে যাবেন। রনি হিয়ার কথায় হতভম্ব হলো। হিয়া পরপর বলল, ডাকবো লোক? পাশ থেকে রনিকে ওর কয়েকজন লোক বলল, স্যার এখনই কিছু করা যাবে না, বাইরে থেকে ধরতে হবে, আপাতত বাইরে চলুন। রনি হিয়ার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনি বড্ড চালাক, বাইরে আসুন তাহলে, বসে এক কাপ কফি খেতে খেতে আলাপ করব। হিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে রনি রাসেলকে জিজ্ঞাসা করলো, বলছি আপনাদের ডিপার্টমেন্টের হেড এর রুমটা কোথায়? ওই বিল্ডিং এর 2nd ফ্লোরে। ওকে থ্যাঙ্কস। রনিরা চলে যেতে রাসেল হিয়াকে বলল, ভাই তুই মনে হয় কোনো ভুল লোককে কল দিসনি, নিশ্চয়ই এই লোক ক্ষমতায় আছে। হিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সে যে মনে হয় হোক, আমার কি, বলবো ভুল করে আমার স্বামীকে কল দিতে গিয়ে তাকে দিয়ে ফেলেছি। আর আমার বাবা আছে না। শ্রাবণ মিটিং রুমে এলো। দেখে বোঝা যাচ্ছে মেজাজ খুব চড়া। শ্রাবণের বাবা তোকে চৌধুরী ছেলেকে স্বাভাবিক মনে করলেন না, নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। মিটিং এর প্রজেক্ট করে শ্রাবণ হন হন করে বেরিয়ে গেল। সবাই আরো পরে বের হলো। শ্রাবণ নিজের কেবিনে এসে রনিকে কল দিল। দাঁত চেপে বলল, তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, এখনো মেয়েটা আমার সামনে এলো না কেন? স্যার মেয়েটাকে ডেকেছিলাম, কিন্তু মেয়েটা উল্টো থ্রেড দিয়ে বলল লোক জড়ো করে বলবে আমরা পাচারকারী। শ্রাবণ চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিয়ে বলল, তোমরা একটা মেয়ের সাথে মিথ্যে কৌতুকে বিশ্বাস করে বসে আছো? স্যার তাহলে কি করব? আর আপনাকে না মেয়েটা বুড়ো বলেছে। পরে মেয়েটাকে ইচ্ছে মতো বকেছি। দাঁত চেপে বলল, ইডিয়েট, তোমাদের সামনে বুড়ো বললো, তোমরা তখনও কিচ্ছু করোনি? মেয়েটার এ টু জেড ডিটেলস নিয়ে এসো, তারপর তোমাদের দেখছি। সবগুলো গাঁদা কোথাকার একটা মেয়েকে আনতে পারে না। শ্রাবণ বিরক্ত হয়ে কল কেটে দিয়ে ডেস্কে রাখলো। ডেস্ক কফি বানাতে বলল। তোকে চৌধুরী রুমে নক দিয়ে ঢুকলেন। শ্রাবণ, আর ইউ ওকে? ইয়া, আম ওকে। সন্ধ্যার আগ দিয়ে হিয়া কোচিং শেষ করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। বাকিরা ওদের বাড়িতে চলে গিয়েছে। ঠিক তখন কোথা থেকে যেন একটা সাদা গাড়ি এলো ওর সামনে। হিয়া পাশ কাটিয়ে চলে যেতে নিলে রনি বের হয়ে এলো। হিয়া দাঁড়িয়ে গিয়ে কোমরে হাত দিয়ে রেখে বলল, আপনি তো বাড়ি আজব লোক, আবার এসেছেন কেন? আমার সাথে চলুন। হিয়া কথা বলার তালে তালে ফোনটা বের করে ওর বাবাকে মেসেজ দিল। এরপরে ফোনটা রেখে রনিকে বলল, দেখুন বেকার বেকার কারো সময় নষ্ট করবেন না, আমায় যেতে দিন। আর আরে যাবেই তো, আর আগে আমাদের সাথে যেতে হবে, স্যার বলেছে। হিয়া খুব বাকিয়ে বলল, জানা নাই বললে যাবো তাই না? আর এতই যদি আপনার স্যারের আমাকে দেখার ইচ্ছে হয় তাকে আসতে বলুন, আমি কেন যাব? রনি দমক দিয়ে বলল, আপনি কি যাবেন? হামিদ শিকদার এলেন গাড়ি নিয়ে। রনির সাথে সাথে গাড়িতে উঠে চলে গেল। হিয়া হাঁপ ছাড়ল। হামিদ শিকদার মেয়ের দিকে তাকিয়ে বলল, ছেলেটা কি কিছু বলেছে তোমাকে?
না আব্বু, আসলে ওই লোকটা এমনভাবে সামনে এসেছে, ভয় পেয়ে গিয়েছিলাম। পরে ঠিকানা জিজ্ঞাসা করলো। ও চলো। আর এরপরে দেখে গাড়ি নিয়ে আসবে, একা একা আসার দরকার নেই। ঠিক আছে। হিয়া বাড়িতে ফিরে এলো। ওদের পরিবারটা খুবই ছোট। হামিদ শিকদার স্ত্রী মাহিমা বেগম, তাদের এই এক মেয়ে হিয়া শিকদার, এই তিনজন নিয়ে ওদের সংসারটা। ওদিকে রনি মাথা নত করে দাঁড়িয়ে আছে শ্রাবণের সামনে। তোমাদের দিয়ে যদি কোনো কাজ হয়, যদি বলতাম যে একটা ছেলেকে মেরে এসো, তখন তো ঠিকই পারতে। মেয়েটার ডিটেলস এনেছো? স্যার, মেয়েটার নাম হিয়া শিকদার, অনার্স দ্বিতীয় বছরের স্টুডেন্ট, আনমেরিড। ওর বাবা হামিদ শিকদার, নামকরা একজন লয়ার, আর ওর মা হাউসওয়াইফ। কোনো বন্ধু বান্ধবী আছে? নেহা সাথীর আছেন, তবে ওদের কাছে বন্ধু নেহা। স্যার, ছবি নিয়ে এসেছি, দেখবেন? মেয়েটার চেহারা মাশাল্লাহ, পাঠিয়ে দাও। শ্রাবণ ফোনটা হাতে নিয়ে ছবিটা দেখে হু হা কোনো প্রতিক্রিয়া দেখালো না। জুম করে কয়েকবার ছবিটা দেখলো। ওর কাছে অবশ্য ভালোই লাগলো। এরপরও জিজ্ঞাসা করলো, মেয়েটা রিলেশন করে? না স্যার। আগে করতো? না স্যার। এত শির হয়ে বলছো কিভাবে? স্যার, সারাদিন এই মেয়ের পিছনেই পড়েছিলাম, মেয়েটার নারী নক্ষত্র সব জেনে এসেছি। ওর বান্ধবী নেহা বলল ও নাকি ছোট থেকে রিলেশন ঘৃণা করে। শ্রাবণ খাট করায় বলল, ওই মেয়ে এই শব্দটা বারবার বলছে কেন? তোমার মুখে দেখে যেন যেন আর ওই মেয়ে না শুনি। রনি নিচু গলায় বলল, ওকে স্যার। স্যার, মেয়েটা মানে ও খুব চালাক। শ্রাবণ বাঁকা হেসে বলল, তাহসির চৌধুরী শ্রাবণের থেকেও চালাক বুঝি? রনি মাথা উঁচু করে শ্রাবণের চোখের দিকে তাকালো। শ্রাবণের চোখে চোখে নতুন কোনো খেলার একটা ঝিলিক দেখা গেল। শ্রাবণ উঠে ডেস্কি থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। চৌধুরী নিবাস, মোট 4 জন নিয়ে গড়ে ওঠা ওই সংসার। তৌকির চৌধুরী, তার স্ত্রী সাবিহা চৌধুরী, তাদের 2 ছেলে। বড় ছেলে তাহসির চৌধুরী শ্রাবণ, ছোট ছেলে তাহসিন চৌধুরী কাব্য। তৌকির চৌধুরীর বাবা মা কেউ বেঁচে নেই। একটা বোন আছে, তিনি আর তার হাজবেন্ড। এক মেয়ে রিয়াকে নিয়ে দেশের বাইরে আছেন। শ্রাবণ বাড়িতে ফিরে সোজা রুমে চলে আসে। ফর্মাল ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে যায় শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে সাদা শার্ট সাথে কালো প্যান্ট পরে বের হয়। ড্রয়িং রুমে আসতে শ্রাবণের মা সাবিহা চৌধুরী জিজ্ঞাসা করেন, শ্রাবণ, কফি দেব? না। পরদিন সকালে শ্রাবণ রনির সাথে হেয়ার ইউনিভার্সিটিতে গেল। সোজা হেয়ার ডিপার্টমেন্ট এর হেডের রুমে এসে বসলো। এত বড় মাপের বিজনেসম্যান তাহসির চৌধুরী শ্রাবণকে দেখে ডিপার্টমেন্ট হেড কিছুটা নার্ভাস। কিছুক্ষণ পরে একজন লোককে পাঠিয়ে হিয়াকে ডেকে আনতে বলা হলো যে বাড়ির লোক এসেছে। হিয়া ভেবেছে হয়তো ওর বাবা দেখা করতে এসেছে, প্রায়ই আসে, তাই এই বিশ্বাস নিয়ে এলো। হিয়া ওর ডিপার্টমেন্টের হেড এর রুমে এলো। রনিকে দেখে ঘাবড়ে গিয়ে এগিয়ে এলো। সামনে বসে থাকা স্যার বলল, হিয়া, ওনার সাথে ইনি দেখা করতে এসেছে। সে কি তোমার রিলেটিভস? শ্রাবণ গাড় গড়িয়ে হিয়ার দিকে তাকিয়ে কিছু সেকেন্ড পরে সামনে ফিরে বাঁকা হেসে বলল, রিলেটিভস নয়, ওর হাজবেন্ড। কালকে বিয়ে করেছি, জানানো হয়নি আর কি। হিয়ার চোখ বড় বড় হয়ে গেল। এগিয়ে এসে গলা খাকারি দিয়ে বলল, স্যার, আসলে ওনাকে চিনি। ওর কথাটা শেষ হওয়ার আগেই শ্রাবণ হিয়াকে বলল, তুমিও না, তোমাকে বলেছিলাম তো আজকে তোমার সাথে দেখা করতে আসবো, ভুলে গেলে? এই বলে শ্রাবণ সামনের দিকে তাকিয়ে বলল, স্যার, ওকে আসলে নিতে এসেছি, নিয়ে যেতে পারি কি? ও শিওর শিওর। শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল, থ্যাঙ্কস ফর গিভিং পারমিশন। ওয়েলকাম। আবার আসবে? শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল, কি হলো, চলো। হিয়া ঘাবড়ে গিয়ে আগে বের হলো। এই লোকের কথা শুনে ও পুরাই শকড। তবে মাথায় ঢুকছে না এই লোকের এইসব বলার কি কারণ। রনি কি তাহলে লোক ভাড়া করে নিয়ে এসেছে নাকি? শ্রাবণ গম্ভীর গলায় হিয়াকে বলল, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে এসো, আমাকে অফিসে যেতে হবে। হিয়া মনে মনে সাহস জুগিয়ে বলল, বললেই হলো। আমি কেন আপনার সাথে যাব? আমি আপনাকে চিনি না, অপরিচিত আপনি। শ্রাবণ গম্ভীর হয়ে ফোন বের করলো, যেন হিয়ার কথা শুনেনি। রনি বলল, কালকে যাকে কল দিয়েছেন এই সে, ভালো করে তাকিয়ে দেখুন।
কোন দিক দিয়ে বুড়ো বুড়ো মনে হয় বলুন? হিয়া আশেপাশে তাকিয়ে শ্রাবণকে বলল, দেখুন, কল দিয়ে যা বলেছি সব মজা করে বলেছি, সিরিয়াস হয়ে বলিনি। প্লিজ চলে যান এখান থেকে। শ্রাবণ একটু ঝুঁকে টুটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলল, ওহ, আগেই বলেছিলাম তুমি সিরিয়াস। তুমি বলেছিলে সিরিয়াস, তাহলে এখন আমিও সিরিয়াস। হিয়া মনে মনে বলল, হিয়া তুই এভাবে ফেসে গেলি? শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে হেসে রনিকে বলল, রনি, তোমার একটাই কাজ, তোমার ম্যাডামকে দেখে রাখো, আর কল দিলে অফিসে আসবে, এর আগে নয়। আমাকে যেতে হবে। আর বউজান, তাহলে আজকে সাথে নিলাম না, পড়াশোনা করেন, পড়াশোনা করে বাচ্চাদের কিছু শেখাতে হবে তো নাকি? না হলে তো ছেলে পেলে আমাকে বলবে বাবা কি দেখে মাকে বিয়ে করেছে, কিছুই পড়াতে পারে না। হিয়া তাজ্জব বনে চলে গেল। শ্রাবণ সানগ্লাস চোখে দিয়ে হিয়ার দিকে তাকিয়ে হাত উঠিয়ে বলল, তো বাই, পরে দেখা হচ্ছে। হিয়ার ভার্সিটির ছুটি পরে ওকে নিতে ওদের গাড়ি আসে। হিয়া রনির চোখে ফাঁকি দিয়ে গাড়িতে উঠে পড়ে। বাড়িতে আস্তে আস্তে মনস্থির করে এই সপ্তাহ আর ভার্সিটিতে পা রাখবে না, আর ওই লোকটা ওকে না দেখতে পেয়ে এমনি ভুলে যাবে। এরপরে হিয়াও মুক্ত। হিয়াকে কিছু একটা ভাবতে দেখে ওদের ড্রাইভার, নাম রাহাত, বয়স 27, সে লুকিং গ্লাসে তাকিয়ে হিয়াকে বলল, কিছু নিয়ে চিন্তায় মনে হচ্ছে। হিয়া মাথা নাড়িয়ে বলল, ওই আসলে কিছু না। রাহাত আর প্রশ্ন করলো না। হিয়াকে নিয়ে এসে ওদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করে রাখলো। এদিকে রনির ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু হিয়ার দেখা পেল না। রনি হিয়ার বান্ধবী নেহা, সাথী রাসেল ওদের দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, তোমাদের বান্ধবী কোথায়? নেহা বলল, বান্ধবীকে দিয়ে কি করবেন, আর আপনারা ওর পেছনে আটার মতো পড়ে আছেন কেন? ও না হয় ভুল করেই ফেলেছে, তাই ওকে নিয়ে নজরবন্দি করে রাখছেন কেন? রনি বলল, ভুল হলেও আপনাদের বান্ধবীকে আমার স্যারের অনেক পছন্দ হয়েছে। আর কথা সেটা সেটা না, আপনাদের বান্ধবী কোথায় সেটা বলুন। বাড়িতে চলে গিয়েছে নাকি? নেহা জারি মেরে বলল, জানি না, খুঁজে নিন। রনি ওর জারি শুনে নিজেও জারি মেরে বলল, বলতে হবে না, খুঁজেই নিচ্ছি। বিকেলের দিকে হিয়া বাড়ি থেকে বের হলো কোচিং এ যাওয়ার জন্য। রাহাত গাড়ি বের করে দাঁড়িয়ে আছে। হিয়া গাড়িতে উঠে বলল, শুনুন, কেউ কেউ জন্য আপনাকে আমার ব্যাপারে কুছ করে বলবেন না। এমনি এমনকি বলবেন না আপনি আমাদের ড্রাইভার। আর গাড়ির সামনে কোনো গাড়ি এসে দাঁড়ালে আপনি সেটা পাত্তা দিবেন না। কি হয়েছে বলা যাবে কি? ওই লোকটা ভুল নাম্বারে কল দিয়েছিলাম, সেই লোক আমাকে খুঁজছে। ও, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হিয়া কোচিং শেষ করে বাসায় চলে এলো। এর মাঝে শ্রাবণ বারণেই কাউকেই দেখেনি। ও একটু খুশি হলো, যাক, ওকে হয়তো আর ডিস্টার্ব করবে না। শ্রাবণ সন্ধ্যার পরে বাড়িতে ফিরে আসে। রুমে ফিরে ড্রেস চেঞ্জ করে শাওয়ার নেয়। এরপরে কালো শার্ট আর কালো প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। সেখানে সাবিহা চৌধুরী বসে অফিস সংক্রান্ত কিছু কাজ করছিল। শ্রাবণ এসে সোফায় বসলো। বাড়ির লোকের বাড়ির কাজের লোক ফাহিমা বেগম বলল কফি আনতে। তিনি ঝটপট কফি বানিয়ে নিয়ে এলেন। শ্রাবণ কফিতে প্রথম চুমুক দিয়ে সাবিহা চৌধুরীকে জিজ্ঞাসা করলো, খাব্য কোথায়? সকালে ভার্সিটিতে গিয়েছে, তারপর তো আর ফিরেনি। শ্রাবণ ফোনের দিকে তাকিয়ে দেখলো রাত 8টা বাজে। এখনো না আসার কারণ কি? শ্রাবণ কল দিয়ে কাব্যকে, হ্যাঁ ভাইয়া বলো। শ্রাবণ তীর্যক কণ্ঠে বলল, তোর আসতে কতক্ষণ লাগবে? এই এক্ষুনি আসছি। শ্রাবণ আর কিছু শোনার অপেক্ষা করলো না, কল কেটে দিল। কাব্য বন্ধুদের থেকে বিদায় নিয়ে বলল, আমাকে যেতে হবে, তোরা আড্ডা দে, আর কিছুক্ষণ থেকে যা। ভাইয়া কল দিয়েছিল, দেরি হলে বাড়িতে ঢুকতে দেবে না, আসি। শ্রাবণ কফি খেয়ে ফোনটা হাতে নিয়ে বাড়ির সদর দরজার দিকে যেতে নিলে সবির চৌধুরী বললেন, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ আম্মু, একটু আসছি, চিন্তা করো না, ঠিক আছে, সাবধানে যেও। শ্রাবণ বাইরে চলে এলো। ওর ড্রাইভার কামালকে গাড়ি বের করতে বলল। কামাল গাড়ি বের করে সামনে এলো। শ্রাবণ গাড়িতে উঠে বসতে কামাল চলে গেল। পরদিন সকালে হিয়া ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। যেতে চায়নি, কিন্তু কালকে শ্রাবণের আর ডিস্টার্ব করেনি বলে যাওয়ার সাহস পাচ্ছে। রেডি হয়ে
বাড়িতে দেখে বের হলো। মহিমা বেগম হিয়াকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ভিতরে চলে গেলেন। ড্রাইভার গাড়ি নিয়ে রওনা হলো। কিছু দূর যাওয়ার পরে হিয়াদের গাড়ির সামনে এসে দাঁড়ালো দুটো গাড়ি, একটা কালো মার্সিডিজ আর একটা সাদা রঙের প্রাইভেট কার। রাহাত গাড়ির হর্ন বাজালো কয়েকবার, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে রাহাত নামলো। সাথে সাথে রনি ও তার লোক নামলো। হিয়া শুকনো ডুব গেলে বসে রইল। শ্রাবণ গাড়ি থেকে নেমে এগিয়ে এলো। হিয়ার গাড়ির দরজা খুলে বাঁকা হেসে বলল, হ্যালো বৌজান, তো কি অবস্থা? এই বলে শ্রাবণ হিয়ার হাত ধরে টান দিয়ে গাড়ি থেকে নামালো। রাহাত এগিয়ে এলো, হিয়াকে টানতে টানতে নিয়ে গেল। হিয়ার আরেকটা হাত ধরে শ্রাবণকে বলল, আপনি ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? শ্রাবণ চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ছেড়ে রাহাতকে বলল, ওর হাতটা ছাড়ো। রাহাত বলল, না, হাত ছাড়বো না, ওনাকে কোথাও নিয়ে যেতে দিব না। শ্রাবণ হিয়ার হাত ছেড়ে দিয়ে রাহাতের কলার চেপে ধরে হিসিয়ে বলল, তোর সাহস কি করে হয় ওর হাত ধরার? আবার হাত ধরার দুঃসাহস দেখালে একদম হাত কেটে আরেক হাতে ধরিয়ে দেব। অ্যান্ড ওকে আমি নিয়ে যাব, মানে নিয়ে যাব, তুই আটকাতে পারলে আটকা। শ্রাবণ রাহাতকে ছেড়ে দিয়ে হিয়ার হাত ধরে জোরপূর্বক টানতে টানতে নিজের গাড়িতে নিয়ে বসালো। এরপর নিজেও বসে কামালকে বলল, অফিসে যাওয়ার পথে ফার্ম হাউস হয়ে যেও। ওকে স্যার। রাহাত সাথে সাথে কল দিয়ে হামিদ শিকদারকে সব খুলে বলল তাকে। এদিকে হিয়া চলন্ত গাড়ির দরজা খুলতে নিলে শ্রাবণ ওর দুটো হাত ধরে বলল, পালানোর চেষ্টা করবে না, না হলে গাড়ি থেকে নিচে ফেলে দিয়ে চলে যাব। হিয়া চেতে চেতে উঠে বলল, ছাড়ুন হাত, আমি যাব না, আমি বাড়িতে যাব, আব্বুকে বলে দেব। আপনার সাহস হয় কি করে আমাকে নিয়ে যাওয়ার? শ্রাবণ ধমক দিয়ে বলল, চুপ, আর একটা কথা বললে গাড়ি থেকে সত্যি ধাক্কা দিয়ে ফেলে ফেলে দেব, এতে আমার হাত একটুর জন্য কাঁপবে না। হিয়া চোখ ফিট করে তাকে ইচ্ছে করে জোর করে কাঁদতে লাগলো। যা শুনে শ্রাবণ আবারও ধমক দিয়ে বলল, এই চুপ করবে, তোমাকে মেরেছি আমি, আর মেয়ে মানুষ জোরে জোরে কাঁদো কেন, বাচ্চা নাকি, চুপ করো। হিয়া ভয় পেয়ে এবার সত্যি সত্যি ঠোঁট চেপে কাঁদতে লাগলো। শ্রাবণের ফোন কল এলো। ও হিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ইম্পর্টেন্ট কল, আমার কানে যেন কোনো সাউন্ড না আসে। হিয়া ফেল করে তাকিয়ে রইল। আধ ঘন্টা পরে ওদের গাড়ি এসে থামলো নিরিবিলি একটা জায়গায়। শ্রাবণ হিয়াকে সাথে নিয়ে নেমে নিজের ফার্ম হাউসের ভিতরে ঢুকলো। বাড়িটা দুতলা, বাইরে থেকে অসম্ভব সুন্দর এবং ভিতরে আরো সুন্দর। শ্রাবণ হিয়াকে নিয়ে ভিতরে ঢুকিয়ে ড্রয়িং রুমের পাশে একটা রুমে নিয়ে গেল, আর উচ্চস্বরে বাড়ির কেয়ারটেকারকে ও কাজের মহিলাকে ডাক দিল। ওদের দুজনকে বলল একটা দড়ি আনতে। নিয়েও এলো তারা। শ্রাবণ হিয়াকে জোরপূর্বক চেয়ারে বসে ওর হাত পা চেয়ারের সাথে বেঁধে ফেললো। হিয়া কেঁদে কেঁদে বলল, আমাকে ছেড়ে দিন, আমি জীবনেও আপনাকে কল দেব না, আমি বাড়ি যাব, যেতে দিন। শ্রাবণ হিয়ার গালে হাত চুয়ে বলল, তুমি কল দিয়েছিলে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তোমাকে ছেড়ে দিতাম, কিন্তু আমাকে দেখার পরে যে ভালো লেগে গিয়েছে, কিন্তু তোমাকে দেখার পরে যে আমার ভালো লেগে গিয়েছে। আর তাহসিন চৌধুরী শ্রাবণের পছন্দের জিনিস সে ছেড়ে দেওয়ার পাত্র নয়, এমনকি কোনো প্রশ্নই ওঠে না। এখানেই থাকো। হ্যাঁ বৌজান, আমি বিকালে এসে তোমাকে বিয়ে করে তোমায় বাড়িতে পাঠিয়ে দিব, এইটুকু সময় একটু অ্যাডজাস্ট করে নাও। হিয়ার মুখ খোলার আগেই শ্রাবণ ট্যাপ দিয়ে টেস্ট মেরে ওর মুখে লাগিয়ে দিল। হিয়া অসহায় দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়তে থাকে। শ্রাবণ শ্রাবণ চোখে সানগ্লাস পরে বাইরে চলে গিয়ে রুমের দরজা লক করলো। কিন্তু এইভাবে রেখে গেলে ওকে যদি কেউ পালিয়ে যেতে সাহায্য করে, তাই চাবিটা নিজেই নিয়ে চলে গেল। ওর লোকদের বলে গেল, যত যাই হোক হিয়াকে যেন এখান থেকে কেউ নিয়ে যেতে না পারে। শ্রাবণ অফিসে চলে গেল। এদিকে হামিদ শিকদার পাগলের মতো মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। বিকেলের দিকে শ্রাবণ বেরিয়ে গেল ফার্ম হাউসের উদ্দেশ্যে। যাওয়ার পথে কাব্যকে কল দিয়ে কাজী সাহেবকে সাথে নিয়ে আসতে বলল। কাব্য উত্তরে বলল নিয়ে আসবে। শ্রাবণ ফার্ম হাউসে এলো, ওর পরপরই কাব্য এলো। কাব্য নিজের সাথে কাজীকেও সাথে নিয়ে এসেছে। শ্রাবণ ওদের ড্রয়িং রুমে বসে হিয়ার কাছে গেল। হিয়া কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে রেখেছে। শ্রাবণ কাছে গিয়ে ধরে
আর দড়ি করে দিল, এরপর টেপ। হিয়া উঠে দৌড় দিতে নিলে শ্রাবণ ওর হাত ধরে বাহিরে নিয়ে এলো। কাব্য বড় ভাইয়ের সাথে এমন একটা মেয়েকে দেখে অবাক হলো বই কি। যে বাইকে কোনো মেয়ের আশেপাশে দেখা যায় না, সে কোনো একটা মেয়ের হাত ধরে আনছে, বড়ই অবাক করা বিষয়। শ্রাবণ এগিয়েছে সোফায় হিয়াকে বসিয়ে নিজে ওর পাশে বসে শক্ত করে ধরে রইল, আর কাজীকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব বিয়ে পড়ান। যা শুনে কাব্য অবাক হয়ে উঠে দাঁড়ালো আর আবার বসে পড়লো। হিয়া হাত ছাড়াতে মুচড়া মুচড়ি করছে। কাজী গলা খাকারে দিয়ে বলল, বাবা মেয়ের মতো বাবা মেয়ের তো মনে হয় মত নেই। শ্রাবণ সোজা গলায় বলল, মেয়ের মাথা ঠিক নেই তাই এমন করছে। মেয়ের সম্পূর্ণ মত আছে, আপনি বিয়ের সব কাগজপত্র রেডি করুন তাড়াতাড়ি। হিয়া চেতে গিয়ে বলল, কোনো মাথা খারাপ নেই আমার, উনি আমার জোর করে তুলে এনেছে, আমি বাড়িতে যাব, আপনারা সাহায্য করুন। কাজী ওর দিকে তাকিয়ে বলল। শ্রাবণ চোখ গরম করে তাকিয়ে বলল, আপনাকে তাড়াতাড়ি করতে বলেছি কিন্তু বাবা। শ্রাবণ কামালের দিকে তাকালো। কামাল তৎক্ষণাৎ পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে কাজীর সামনে রাখলো। কাজী বলল, বাবা মেয়ের তো মত নেই, সেখানে টাকা দিয়ে আমি এই বিয়ে পড়াতে পারবো না। শ্রাবণ কোমরের পেছন থেকে গুজে রাখা রিভলভার বের করে কাজীর সামনে রাখলো। কাজী শুকনো ডুব গেলে হিয়াকে বলল, মা তোমার বাবার নাম কি? হিয়া নাক মুখ কুচকে নিয়ে, বলবো না, আমি এই বিয়ে করব না, চলে যাব, আমাকে যেতে দিন। শ্রাবণের মেজাজ খুব চড়া হলো। তৎক্ষণাৎ হিয়ার ফর্সা গালে থাপ্পড় বসিয়ে দিয়ে দমক সুরে বলল, চুপ, বেশি কথা বলো, তুমি যদি এখান থেকে যাও তাহলে কবুল বলে যেতে হবে, আমাকেই বিয়ে করতে হবে। হিয়ার থাপ্পড়কে আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। শ্রাবণ দাঁত চেপে কামালকে বলল, এই যাও এই যাও তো একটা লাঠি নিয়ে এসো। কামাল ইতস্ত গলায় বলল, স্যার লাঠি দিয়ে মারবেন? শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে বলল, দরকার হলে তাই মারবো, নিয়ে এসো। কামাল চলে গেল। হিয়া কান্না থামিয়ে বলল, আপনি মারলেও আমি বিয়ে করব না। কাব্য শ্রাবণকে বলল, ভাইয়া উনি তো বিয়ে করবে না বলছে, শুধু শুধু জোর করো না, ছেড়ে দাও। হিয়া তালে তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছেন, আমি বিয়ে করব না, বাড়ি যাব আমি। শ্রাবণ কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। ও যাচাই পেয়ে পেয়ে যারে, হয় চিনিয়ে নেয় নয়তো নিজের আদায় করে। কাব্য আবারও বলল, ভাইয়া উনি ভয় পাচ্ছে, ছেড়ে দাও। শ্রাবণ কিছু বলার আগেই কামাল সত্যি সত্যি একটা লাঠি নিয়ে এলো। শ্রাবণের হাতে দিতেই হিয়া জোর গলায় বলল, আমার বাবাকে চেনেন? আমার বাবা জানলে তো আপনাদের সবাইকে জেলে ঢুকিয়ে দেবে। শ্রাবণ বলল, আগে বিয়েটা করো তারপর জেলে দিও। হিয়া হাত ছাড়াতে ছাড়াতে বলল, আমি মরে গেলেও কবুল বলবো না। শ্রাবণ সে কথায় পাত্তা না দিয়ে কাজী সাহেবকে বিয়ের পড়াতে বলল। কাজী সাহেব হিয়াকে কবুল বলতে বললে হিয়া চেতে উঠে বলল, আমি এই বিয়ে করব না, শুনতে পাচ্ছেন না আপনারা? কেন জোর করছেন? শ্রাবণ কিছু একটা ভেবে বলল, যাও, তোমাকে বিয়ে করতে হবে না, এখানেই থাকো, ওদিকে তোমাকে না পেয়ে তোমার বাবার কি অবস্থা হবে ভাবতে পেরেছ? শুনলাম তো অনেক কুচ্ছে। হিয়া বলল, যেতে দিন আমায়। শ্রাবণ চোয়ালে শক্ত করে বলল, কবুল বলে তারপর যাবে। হিয়া চুপচাপ বসে রইল। কেউ এর বাহিরে কথা বলার সুযোগ পেল না। শ্রাবণও আয়েশি ভঙ্গিতে বসে রইল, হিয়ার থেকে কবুল শুনেই উঠবে। 1 ঘন্টা পেরিয়ে গেল। হিয়া খুব খিদে পেয়েছে, সেই সকালে খেয়েছে কিনা। এখন প্রায় সন্ধ্যা, খুব খুব পানি পিপাসাও লেগেছে। হিয়া উঠে দাঁড়িয়ে পানির গ্লাস হাতে নিলে শ্রাবণ তা সরিয়ে নেয়। হিয়া দাঁতে দাঁত চেপে বলল, পানিটা তো খেতে দিন। ওহ, কবুল বলেই পানি খাও? কাজী সাহেব তাড়া দিয়ে বলল, মা এত না করে লাভ হবে না, তুমি কবুল বলে ফেলো। হিয়া কাঁদতে কাঁদতে কাব্যকে বলল, ভাইয়া আপনি আপনার ভাইয়াকে বুঝান না, আমি বিয়ে করব না। শ্রাবণ হিয়ার হাত ধরে সোফায় বসিয়ে বলল, ফালতু ফালতু সময় নষ্ট করা বাদ দিয়ে কবুল বলে চলে যাও, এরপরে প্রমিস তোমাকে কিচ্ছু বলবো না। আপনি সত্যি বলছেন? আপনি মেরেছেন আমাকে, আমি চিনি না আপনাকে, আপনি কেন বিয়ে করতে যাব আপনাকে? শ্রাবণ গর্জে উঠে কামালকে বলল, এই ওর বাবা মাকে তুলে নিয়ে এসো তো। এ যখন বিয়ে করবেই না তাহলে একে সহ সব বাবা মাকেও। হিয়া খান বন্ধ করে জুড়ে বলল, চুপ করুন। শ্রাবণ কামালকে আদেশ করে বলল,
তোমাকে যেতে বলছি না, ওর বাড়ির ঠিকানা তো জানোই। কামাল যাবে ঠিক ঠিক তখন হিয়া কাঁদতে কাঁদতে বলল, প্লিজ যাবেন না, আমি আব্বু আম্মুর কষ্ট সহ্য করতে পারবো না, আমি কবুল বলবো বলবো, প্লিজ আপনারা যাবেন না। শ্রাবণ বাঁকা হাসলো, ও জানে কোথায় কোন কথা বলতে হয়। অ্যাটলিস্ট হিয়াকে ওর বাবা মাকে তুলে আনার ভয় দেখিয়ে বিয়েতে রাজি করাতে তো পারলো। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। হিয়া কাঁদতে কাঁদতে কবুল বলল 3 বার। শ্রাবণও দেরি করলো না, কাজী বলার সাথে সাথে কবুল বলে দিল। কামাল কাজীকে বিদায় দিয়ে এলো। হিয়া কাঁদতে শুরু করলো। শ্রাবণ পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, কেঁদো না, নাও পানি খাও। হিয়া কান্না যেন থামতেই পারছে না। কাব্য বাড়ির কাজের লোককে বলল, আন্টি আপুর জন্য খাবার নিয়ে আসেন। শ্রাবণ গাড় ঘুরিয়ে কাব্যকে বলল, আপু না, ভাবি বল। কাব্য পুরো অবাক। হিয়া উঠে দাঁড়িয়ে বলল, আমি বাড়ি যাব। শ্রাবণ বাঁকা হেসে কাব্যকে বলল, এই তোর ভাবিকে বাসায় ছেড়ে দিয়ে আয়। কাব্য উঠে দাঁড়িয়ে হিয়াকে বলল, আসুন ভাবি। হিয়া কাব্যর আগেই বেরিয়ে গেল। কাব্য এসে ওর গাড়িতে হিয়াকে বসতে বলল। হিয়া ব্যাক সিটে উঠে বসে সেই কাঁদছে। কাব্য যেতে যেতে টিস্যু এগিয়ে দিয়ে দিলে, পানির বোতলও এগিয়ে দিল। কিছুক্ষণ পরে হিয়া শান্ত হয়ে গেল। সারাদিন না খেয়ে আছে, কথা বলার শক্তিটাও আসছে না। আবার থেকে থেকে বিড়বিড় করে শ্রাবণকে বকছে। কাব্য সব শুনে হজম করলো। হিয়া একটু এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপনার বাইকে বকলে কি আপনি আমায় বকবেন? কাব্য মাথা নাড়িয়ে বোঝালো। হিয়া সাথে সাথেই বলল, আপনার ভাই একটা শয়তান। না, শয়তানও ওর থেকে ভালো আছে। বজ্জাত লোক। এই লোকের বউ থাকবে না। আমাকে বই দেখিয়ে বিয়ে করা না। আমি যে কি করব ওনাকে আব্বুকে বলে দিব। আব্বু ওনাকে জেলে ঢুকিয়ে দিবে। কাব্য মুখ টিপে হাসলো। কাব্য হিয়াকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজেও নেমে দাঁড়ালো। হিয়া বলল, আপনি ভালো, আপনার ভাই এত বজ্জাত কেন আল্লাহ জানে। ভিতরে থেকে মাহিমা বেগম ছুটে এলেন। হিয়া ওর মাকে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। মাহিমা বেগম কাব্যকে দেখে বললেন, কে তুমি? কাব্য একটু হেসে বলল, আসলে ওনাকে দিতে এসেছিলাম। এরপরে কাব্য গাড়িতে উঠে চলে গেল। এর বাইরে কথা বলতে নিষেধ করে দিয়েছে শ্রাবণ। শ্রাবণ এমনি কাব্যকে যথেষ্ট ভালোবাসে, আদর করে দেখে শুনে রাখে। কাব্য কোনো কিছুর আবদার করলে শ্রাবণ সেটা কোথায় থেকে এনে দিবে উতলা হয়ে ওঠে। কিন্তু রাগের সময় শ্রাবণ না ভাইয়ের কথা শুনে, না ওর বাবার কথা। সাবিহা চৌধুরী বোঝানোর পরে শান্ত হয়। তবে আজ কাব্যর বাড়িতে ফিরে বড় ভাইকে খুব ভালো মতোই খেপাতে পারবে আজকে। এদিকে হিয়া মাহিমা বেগমকে ধরে কাঁদতে কাঁদতে ভিতরে এলো। তিনি মেয়েকে কয়েকবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কোথায় ছিলি, ওই ছেলেটাকে, কোথায় থেকে এলি? হিয়া কোনোটারই উত্তর দিল না। বাড়ির ভিতরে ঢুকে সুপায় বসে বলল, আব্বুকে কল দাও। মাহিমা বেগম হামিদ শিকদারকে কল দিয়ে বললেন হিয়া এসেছে, আর তাকে আসতে বললেন। হামিদ শিকদার পাশেই একটা টানাই ছিলেন, আর আসতে 15 মিনিট লাগলো। তিনি এসে হিয়ার কাছে বসলেন। হিয়া নাক টেনে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, ওই লোকটা আমাকে নিয়ে আটকে রেখে বিয়ে করেছে। হামিদ শিকদার মেয়ের এই কথায় বেবাচাকা খেয়ে গেল। মেয়েকে ধরে বললেন, কি বললে বুঝতে পারিনি, সব ভেঙে বলো তো মা। আব্বু, আমি এক লোককে কল দিয়েছিলাম ভুলে। লোকটা তারপর থেকে আমার পেছনে পড়েছে, বলে যে পছন্দ হয়েছে, তাই আজকে আমাকে তুলে নিয়ে গিয়ে বিকাল পর্যন্ত আটকে রেখেছিল। কিচ্ছু খেতে দেয়নি, আর তারপর কাজী ডেকে বিয়ে পড়িয়ে রেখেছে। আমি না করেছিলাম বলে ওই লোক আমাকে থাপ্পড় মেরেছে, আবার লাঠিও এনেছিল আমার মারার জন্য। আবার জানো, তোমাদের তুলে নিয়ে যাওয়ার কথাও বলেছিল, তাই আমি ভয়ে কবুল বলে দিয়েছি। হামিদ শিকদার চোয়াল শক্ত করে বলল, লোকটা কে, নাম জানো? হিয়া নাক টেনে বলল, কাজী বলছিল ওই লোকটার নাম তাফসির চৌধুরী শ্রাবণ, ওই লোকের বাবার নাম তৌকির চৌধুরী। হামিদ শিকদার উঠে মাহিমা বেগমকে বললেন, দাঁড়িয়ে আছো কেন, মেয়েকে খেতে দাও। দেখছো না সারাদিন না খেয়ে আছে। মাহিমা বেগম কিচেনে গেলেন। হামিদ শিকদার মেয়ের চোখের পানি মুছে দিয়ে বললেন, কান্না করো না, আমি আছি তো। ওই লোকের কত বড় সাহস, আমার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে আমিও দেখে ছাড়বো। তুমি খেয়ে রেস্ট নাও, এসব নিয়ে চিন্তার প্রয়োজন নেই। মাহিমা বেগম খাবার নিয়ে আস্তে আস্তে বললেন,
হিয়ার আব্বু, তোমার কি ওদের সাথে কোনো মামলা নিয়ে ঝামেলা ছিল? হামিদ শিকদার বললেন, ওই নামের বাপ ছেলের সাথে তো কোনো ঝামেলাই নেই। হামিদ শিকদার কোথাও যেন কল করতে করতে বেরিয়ে গেলেন। কাব্য গাড়ি নিয়ে বাড়িতে ফিরে দেখলো শ্রাবণের গাড়ি গ্যারেজে রাখা। ও গাড়িটা ওখানে রেখে দারোয়ানকে চাবি দিয়ে বলল, গাড়িটা গ্যারেজে উঠিয়ে রাখুন। আচ্ছা। কাব্য ভিতরে ঢুকে ড্রয়িং রুমে সাবিহা চৌধুরীকে দেখিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, আম্মু, একটা গুড নিউজ শুনেছ? সাবিহা চৌধুরী টিভি অফ করে বললেন, কই না তো, কি গুড নিউজ বলো? ভাইয়া বলেনি সে বিয়ে করেছে? সাবিহা চৌধুরী একটু জোরেই বললেন, কি, বিয়ে? তাও তোমার ভাই? জানি তোমার বিশ্বাস হচ্ছে না, আমারও হয়নি, কিন্তু আমি বিয়ের সাক্ষী হয়েছি। শ্রাবণ সিঁড়ি দিয়ে নেমে এলো, পরনে কালো শার্ট, কালো প্যান্ট। ও এসে সোফায় বসলো। সাবিহা চৌধুরী ছোট ছেলের দিকে ঘুরে বসে বললেন, কি হয়েছে বলো তো? কাব্য সবই বলে দিল। এর মধ্যে তৌকির চৌধুরীও এসে শুনলেন। সাবিহা চৌধুরী ভাবুক গলায় বললেন, এখন ওই মেয়ের কি হবে? তৌকির চৌধুরী বললেন, আমাদের ছেলে যখন জোর করে বিয়ে করেছে, এখন তার বউ আমাদের গিয়ে আনতে হবে। ওনাদের কাছে তো মেয়ে বেশি হয়নি যে ওনার মেয়ে দিয়ে যাবে। সাবিহা চৌধুরী বললেন, ঠিকই বলেছ, আমাদের কথা বলতে হবে। তৌকির চৌধুরী মাথা নাড়লেন। সাবিহা চৌধুরী হেসে হেসে শ্রাবণকে বললেন, শ্রাবণ, তুমি তো বিয়েই করবে না বললে, আর 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 এখন চক্কা মেরে দিয়েছ। শ্রাবণ মুখে হাসি ফুটিয়ে বলল, তাহলে বৌমাকে আনার ব্যবস্থা করো। ওনাদের কথার মাঝেই তৌকির চৌধুরীর ফোনে কল আসে। আননোন নাম্বার। তৌকির চৌধুরী কল ধরতেই ওপাশ থেকে বলল, আপনি তৌকির চৌধুরী? আপনার ছেলে তাহাসির চৌধুরী শ্রাবণ? হ্যাঁ, আপনি কে? আমি থানা থেকে কল করেছি। হ্যাঁ বলুন। স্যার, আপনার ছেলের নামে একজন সরাসরি এসে অভিযোগ করেছে। তৌকির চৌধুরী গম্ভীর গলায় বললেন, কে সে? একজন লয়ার, নাম হামিদ শিকদার। উনি বলেছেন আপনার ছেলে ওনার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। তৌকির চৌধুরী লুকানোর প্রয়োজন মনে করলেন না, বলে দিলেন, হ্যাঁ করেছে। ও, আপনি জানেন দেখছি। তাহলে যে একবার থানা দিয়ে ঘুরে যেতে হয় স্যার। দেখুন, আপনাদের দুজনেরই ভালো নাম ডাক আছে, তাই চাইছি না ওটা আইনের আওতায় আসুক। হামিদ ভাই আমার কাছের লোক, তাই ওটা বললাম। এখন আপনি একটু আসুন থানায়, হামিদ ভাইও আছে। ঠিক আছে, আসছি। ওসি কল কেটে দিতে হামিদ শিকদার চোর শক্ত করে বললেন, উনি আসবেন? হ্যাঁ আসছে। হামিদ শিকদার মাহিমা বেগমকে কল দিয়ে বললেন, হ্যালো হিয়া, খেয়েছো? খেয়েছি। ঘুমিয়ে পড়তে বলো, আমি থানায় আছি, ওই ছেলের বাবা আসছে, আমার আমার ফিরতে রাত হবে। আচ্ছা। তৌকির চৌধুরী থানায় এসে সোজা ওসির রুমে এলেন। হামিদ শিকদার গম্ভীর হয়ে বসে আছেন। থানার ওসি তাকে দেখে বললেন, আসুন, উনিই মেয়ের বাবা হামিদ শিকদার, ওনাকে তো কম বেশি চেনেনি। তৌকির চৌধুরী একটু নরম হলেন, যেহেতু ওনার এখন তার ছেলের দোষ। তিনি এগিয়ে এসে হামিদ শিকদারকে দিকে হাত বাড়িয়ে দিলেন। হামিদ শিকদার হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন। তৌকির চৌধুরী বললেন, দুঃখিত আপনাকে অপেক্ষা করানোর জন্য। হামিদ শিকদার গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, সমস্যা নেই। তৌকির চৌধুরী বললেন, আসলে আমার ছেলে আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে, এটা সত্য। এখন এটা নিয়ে আমাদের একসাথে বসে কথা বলাই উত্তম হবে। সেখানে আপনার আমার পরিবারের লোকও থাকবে, এবং আমার ছেলে ও আপনার মেয়ের সুবিধা অসুবিধা জেনে সম্পর্কটা এগোবে, আর নয়তো দুজন আবার আগের অবস্থায় ফিরবে। হামিদ শিকদার বাবুক গলায় বললেন, এখন ওদের মাঝে কি হয়েছে না হয়েছে ওদের থেকেই শোনা বেটার। কালকে আসুন আমাদের বাড়িতে, এখন এসব নিয়ে এখানে কথা বলতে চাচ্ছি না। এই বলে হামিদ শিকদার উঠে দাঁড়িয়ে ওসিকে বললেন, ভাই থ্যাংক ইউ, বিষয়টা যেন কোথাও না যায়। না স্যার, কোথাও যাবে না। তৌকির চৌধুরীও উঠে দাঁড়ালেন। এরপরে দুজনে কথা বলতে বলতে বের হলেন থানা থেকে। হামিদ শিকদার আসতে বললেন তার বাসায়। যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, সেহেতু একসাথে বসেই কথা বলতে হবে। এভাবে মামলা করলে তাদের সম্মান নষ্ট হবে, বসে ছেলে মেয়েদের মতামত নেবেন। তৌকির চৌধুরী বাড়িতে ফিরে এলেন। শ্রাবণ সেখানেই বসেছিল। সাবিহা চৌধুরী জিজ্ঞাসা করলেন, কি বলল মেয়ের বাবা? কি আর বলবে,
আমি উল্টো একসাথে বসে কথা বলার প্রস্তাব দিয়ে এলাম। শ্রাবণ বাঁকা হেসে উঠে চলে গেল উপরে। ও চলে যাওয়ার পরপরই তৌকির চৌধুরী সাবিহা চৌধুরীকে আস্তে করে বললেন, আমরা যদি সাধারণ কোনো মানুষ হতাম না, তাহলে এতক্ষণে জেলে ঢুকিয়ে দিত। থানায় গিয়ে দেখি মেয়ের বাবা তো রেখে আছে। কাব্য বলল, ওসব ছাড়ো, কবে কথা বলতে যাচ্ছ সেটা বলেছ? কালকে যাব। পরদিন সকালবেলা হিয়া ঘুম থেকে উঠলো 9টার দিকে। রাতে একটু দেরি করে ঘুমিয়েছিল, তাই এত বেলাতে উঠা। হিয়া ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসলো। পেটে খাবার না পড়লে ওর কোনো কাজে মুড আসে না। হামিদ শিকদার সোফায় বসে কাগজপত্র দেখছেন। মাহিমা বেগম হিয়াকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসলেন। মিনিট 2 পরে বললেন, যে ছেলে তোকে বিয়ে করছে না, ওই ছেলে আজকে ওর পরিবার নিয়ে আমাদের বাড়িতে আসবে। হিয়া বিষম খেয়ে উঠল। হামিদ শিকদার মাহিমা বেগমকে বললেন, উফ, ওকে খাওয়ার সময় এসব বললে কথা না বললে নয়। মাহিমা বেগম বিড়বিড় করে বললেন, মনে হচ্ছে মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে। হিয়া স্বাভাবিক হয়ে বলল, ওনারা আসবে কেন? কেন কেন আবার কথা বলতে? ছেলে তো ভালোই, ছবি দেখলাম, ভালো নাম ডাক আছে। এখন এখন তোদের মতামত নিয়ে সম্পর্ক এগোবে। হিয়া রেগে গিয়ে বলল, কিসের সম্পর্ক এগোবে? কোনো সম্পর্ক এগোবে না। ওই ছেলে বিয়ে করেছে জোর করে, ভয় দেখিয়ে। আমার থেকে কোনো মতামত আসবে না। ওই ছেলেকে এই বাড়িতে ঢুকতেই দিব না। আর যদি ঢুকে আমিই চলে যাব। মাহিমা বেগম শ্বাস ছেড়ে বললেন, তোর কোথাও যেতে হবে না, তুই রুমে থাকিস, আমরা কথা বলবো। থাকবো না, আমি ভার্সিটি চলে যাব। হামিদ শিকদার বললেন, তুমি যদি ভার্সিটি যাও তাহলে তো ওনারা ভাববে তুমি পালিয়েছ, আর আমার মেয়ে পালানোর মতো মেয়েই নয়। হিয়া বাবক গলায় বলল, ঠিক আছে, যাব না, দেখিয়ে দেব আমি ভয় পাইনি। হিয়া খাবার খেয়ে বাড়িতেই রইল। বেশ চটে আছে। যদি শ্রাবণ ওর সামনে এসে দাঁড়ায়, ও নিশ্চয়ই খুন করে ফেলবে। এত রাগ শ্রাবণের প্রতি। বিকেলের দিকে তৌকির চৌধুরী সাবিহা চৌধুরী কাব্য বেরিয়ে গেল হিয়াদের বাড়ির উদ্দেশ্য। শ্রাবণ যায়নি ওদের সাথে। ও অফিসে থেকে সোজা হিয়ার বাড়িতে যাবে এবং একসাথে হবে। তৌকির চৌধুরী সাবিহা চৌধুরী আগে ঢুকলেন হিয়াদের বাড়িতে, এরপরে শ্রাবণ আর কাব্য। হামিদ শিকদার ড্রয়িং রুমেই বসতে বললেন। তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী একসাথে বসলেন, আর শ্রাবণ আরেক পাশে সোফায় পায়ের ওপর পা তুলে বসলো। তার পাশে কাব্য বসলো। আলোচনায় এলো তৌকির চৌধুরী হামিদ শিকদারকে বললেন, দেখুন ভাই, আমার ছেলে আপনার মেয়েকে অর্থাৎ হিয়াকে বিয়ে করেছে জোর করে। এগুলো করার পেছনে একটাই কারণ, তা হলো আপনার মেয়েকে আমার ছেলে অনেক পছন্দ করে। এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ছেলের শ্রাবণকে আপনাদের পছন্দ হয় এই সম্পর্কে এগোবে, আর নয়তো আমি উকিল মানুষ, ডিভোর্সের ব্যবস্থা করুন। আপনি উকিল মানুষ, ডিভোর্সের ব্যবস্থা করুন। এই শুনে শ্রাবণ ধরা গলায় বলল, কিসের ডিভোর্স? কোনো ডিভোর্স হবে না। ও আমার মানে আমারই, জোর করে হলেও নিয়ে যাব। ওর কথা শুনে হামিদ শিকদার মাহিমা বেগম হতভম্ব। শ্রাবণ তারপর কড়া গলায় বলল, দেখুন আঙ্কেল, আমি এখানে সম্পর্ক এগোবে কিনা এগোবে সেটা আলোচনা করতে আসিনি। আমার বাবা বনিতা করে কথা বলার অভ্যাস নেই। যা বলি সোজা বলি। আপনার মেয়েকে বিয়ে করেছি, ওকে রাখার মতো অ্যাবিলিটি আছে। আর এর থেকেও বড় কথা, সেটা আমি ওকে ভালোবেসেই বিয়ে করেছি। আমি যতদিন বেঁচে রবো ইনশাল্লাহ ওকে ভালোবেসেই আগলে রাখবো। আর হিয়াও দুজনকে একসাথেই ভালোবাসতে বাধ্য হবে। আর হিয়াও 2 দিন পর একাই ভালোবাসতে বাধ্য হবে। হামিদ শিকদার বাবুক গলায় বললেন, কি করব বুঝতে পারছি না। তোমার কথায় ফেলার না, কিন্তু মেয়ে তো রাজি না। সাবিহা চৌধুরী বললেন, একটু ডাকুন না হিয়াকে, আমরা আমরা কথা বলি। মাহিমা বেগম হিয়ার রুমে এলেন। হিয়া বিছানায় বসে ফোন স্ক্রল করছিল। মাহিমা বেগম বললেন, হিয়া নিচে আয় তো, ওরা তোর সাথে কথা বলবে। যাব না আমি, তোমরা কথা বলো। তোর আব্বু যেতে বলেছে। মিথ্যা বলেছ, আব্বু কখনোই বলবে না যেতে। আরে মিথ্যা না, তোকে ওখানে ডাকছে, তোর কি ইচ্ছা সেটা শুনবে ওনারা। তোর ইচ্ছা কি সেটা বলবি আমি এই বিয়ে মানি না। হিয়া কথাটা ভাবতে ভাবতে ফোন রেখে বিছানা থেকে নেমে দাঁড়ালো। মাথায় ঘোমটা দিয়ে মাহিমা বেগমের আগেই চলে গেল।
হিয়া সিঁড়ি দিয়ে নামছে, সবার দৃষ্টি তখন ওর দিকে। শ্রাবণ বাঁকা হেসে তাকিয়ে রইল। হিয়া এসে হামিদ শিকদারের কাছে দাঁড়িয়ে সালাম দিল। যেহেতু বড়রা রয়েছে, সালাম না দিলে ভালো দেখাতো না। সাবিহা চৌধুরী হিয়াকে পাশে বসতে বলে হিয়া গিয়ে বসলো। সাবিহা চৌধুরী বললেন, কেমন আছো মা? হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভালোই ছিলাম। ওই লোকটা ভালো থাকতে দিচ্ছে না। সবাই সিরিয়াস। কাব্য মুখ টিপে হেসে অন্যদিকে তাকিয়ে রইল। ওর ভাবি তাহলে আজ ভীষণ রকম কেঁপেছে। এখন দেখা যাক পরের কথায় কি বলে। সাবিহা চৌধুরী বললেন, তুমি যা ভাবছো আমার ছেলেও এতটাও খারাপ না মা। আর ও যখন তোমায় ভালো থাকতে দিচ্ছে না, তাহলে আমাদের সাথে চলো, আমরা তোমাকে ভালো রাখবো। হিয়া বলল, ও আমি কালকেই দেখেছি। কথায় কথায় মারার হুমকি দেয়, আমাকে জোর করে বিয়ে করেছে। আমি এই বিয়ে মানি না আন্টি। শ্রাবণের হেলদুল নেই, দর্শকের মতো ওর কথাই শুনছে। তৌকির চৌধুরী বললেন, আচ্ছা মা, তুমি কয়েকটা দিন সময় নাও, ভাবো, দেখো যদি ভালো লাগে। আর মেয়েদের বিয়ে তো একবারই হয়, তোমারটা না হয় ভুলবশত হয়ে গিয়েছে। আর আমরা তোমাকে নিয়ে যেতে চাই আমাদের বাড়িতে। আমরা তোমাকে আমাদের বাড়ির বউ করে খুব আদরে রাখতে চাই। আমাদের মেয়ে নেই, তুমি আমাদের মেয়ে হয়ে থাকবে। হিয়া অনেকক্ষণ যাবৎ একটা কথা চেপে রেখেছিল, কিন্তু আর রাখতে পারল না। ইতস্ত ভেঙে বলেই দিল, আপনারা কত ভালো, আর আপনাদের ছেলে একটা কাচ্চর লোক। একে বাড়িতে রাখেন কেন? শ্রাবণ উঠে দাঁড়িয়ে হামিদ শিকদারকে বলল, আপনার মেয়ের কি মত আমার বোঝা হয়ে গিয়েছে। যদি ওর সাথে আলোচনা করার কথা বলার সুযোগ করে দিতেন। হামিদ শিকদারের মাথায় কিচ্ছু ঢুকছে না। এই একটা বিষয় নিয়ে কালকে থেকে কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ছেলে বলছে ওকে লাগবে, আর মেয়ে বলছে বিয়ে মানে না। হামিদ শিকদার হিয়াকে বললেন, হিয়া, শ্রাবণকে নিয়ে বেলকনিতে যা তো, কি বলে শোনো। হিয়া উঠে গট গট করে চলে গেল। শ্রাবণ পিছনে পিছনে চলে গেল। বেলকনিতে এসে শ্রাবণ নিজেই সুইটটা খুলে হাতে রেখে বলল, তো আমি কি ভেবে নিব তুমি আমাকে দেখে ভয় পেয়েই বিয়েতে না করছো? হিয়া পিছনে ফিরে কপাল কুঁচকে নিয়ে বলল, ভয় পাবো কেন আপনাকে দেখে? আপনি বাগনা বাল্লুক। শ্রাবণ বলল, আমি আল্লাহর সৃষ্টি একজন সাধারণ মানুষ, আর তুমি যখন বইই পাচ্ছ না, তাহলে বিয়েতে না করছো কেন? খারাপ আমি? চেহারা ভালো না নাকি? নাকি আমার চরিত্রে দাগ আছে? এত ভালো ছেলে পেয়েও হাতছাড়া করছো কি কারণে? তোমার বাবা মায়েরও তো মত আছে, তোমার মত আসছে না কেন? হিয়া বুকে হাত গুজে বলল, জানি না, তবুও আমি এই বিয়ে মানি না। শ্রাবণ ধমক দিয়ে বলল, চুপ, বারবার এক কথা। বিয়ে মানো না তো তাকো তাহলে। ডিভোর্স তো আমি এই জন্মেও দিব না। দরকার হলে সব জায়গায় পোস্টার লাগিয়ে দিব, তুমি আমার ওয়াইফ। বিলবোর্ডে লিখে দিব, তুমি একান্তই আমার। হিয়া চোখ পিটপিট করে তাকিয়ে বলল, ধমক দেন কেন? ভালো করে বলতে পারেন না কেন? শ্রাবণ ওর চাহনি নরম করে হিয়ার গালে হাত রেখে বলল, তাহলে বারবার এক কথা আমার সামনে বলো কেন? হিয়া পিছনে গিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমার সময় চাই। শ্রাবণ বাঁকা হেসে বলল, গুড গার্ল, তবে তাড়াতাড়ি করো। আই লাভ ইউ, ওয়েটিং ফর ইউর কল, মাই বৌজান। শ্রাবণ সুইটটা কাঁধে ফেলে হাঁটা দিল ড্রয়িং রুমের দিকে। 3 দিন পরে অনেক ভাবনা চিন্তা করে হিয়াকে রাজি করানো গেল। তৌকির চৌধুরী জানালো শুক্রবারে আবারও বিয়ে পড়িয়ে ওকে বাড়িতে নিয়ে আসবে। তবে হিয়া রাজি হয়েছে ঠিকই, কিন্তু জেদ ধরেই আছে, বিয়ে মানবে না। হিয়াকে নিয়ে আসার দিন দ্বিতীয়বারের মতো ওদের বিয়ে পড়ানো হলো। শ্রাবণরা খাওয়া দাওয়া শেষ করে হিয়াকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। হিয়ার চোখে মুখে কেবলই জেদ ফুটে উঠেছে। সাবিহা চৌধুরী, তৌকির চৌধুরী, কাব্য সবার সাথে কথা বলছে, কিন্তু শ্রাবণ আর রনির সাথে কথা বলছে না। শ্রাবণকে চাপে পড়ে সহ্য করে নিলেও রনিকে ওর দু চোখেই সহ্য হচ্ছে না। চৌধুরী বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো শ্রাবণ। হিয়া সাবিহা চৌধুরী বরণ করে ভিতরে ঢুকতে বললেন। পাশ থেকে কামাল রনি গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে দিল ওদের ওপরে।
সাবিহা চৌধুরী শ্রাবণ হিয়াকে নিয়ে উপরে এলেন। শ্রাবণের রুমে তখন কাব্য আর কামাল ছিল। দুজন মিলে শ্রাবণের বেডরুমটাকে একটু ফুল দিয়ে সাজাচ্ছিলেন। অবশ্য বাসর রাত কিনা। সাবিহা চৌধুরী কাব্য আর কামালকে দুজনকে উদ্দেশ্য করে বললেন, এই তোমরা চলো, অনেক রাত হয়েছে, ওদেরকে ঘুমাতে দাও। কামাল আগে বের হলো। কাব্য এসে বড় ভাইয়ের খানে খানে বলল, বাসর রাতেও বাবিকে ধমক দিও না। শ্রাবণ হেসে কাব্যর ফিটে চাপড় মারল। সাবিহা চৌধুরী কাব্যর হাত ধরে চলে গেলেন। শ্রাবণ দরজা বন্ধ বন্ধ করে এগিয়ে এলো। শ্রাবণ দরজা লাগিয়ে দিতে এসে বিছানায় বসলো। সাইড টেবিলে থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেলো। হিয়া বিয়ের ঘোমটাটা খুলে সোফায় এসে বসলো। শ্রাবণ উঠে খাবার থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। পাঞ্জাবি পাজামা খুলে শার্ট প্যান্ট পরে এলো। তারপর হিয়া জামা কাপড় বলতে 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শ্রাবণ বিছানায় এসে শুয়ে পড়লো। জোর করে বিয়ে করেছে এটা ঠিক থাকলেও জোর করে বাসর করা মোটেও ঠিক হবে না। ওর যেদিন ইচ্ছে হবে নিজেই আসবে, নিজে এসে ধরা দেবে। হিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, কোথাও ঘুমাবো আমি? শ্রাবণ সোজা গলায় বলল, বিছানায় জায়গা আছে, সোফা আছে, এজ এজ ইউর উইশ। হিয়া সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি আপনার সাথে ঘুমাবো না। শ্রাবণ ধমক দিয়ে বলল, ঘুমাবে না তাহলে জেগে থাকো, আমি তো আমার বেড ছেড়ে দিব না। যদি ইচ্ছে থাকে এখানে এসে শুয়ে পড়ো, আর যদি না শো তাহলে এখন জোর করে বাসর করব। হিয়া নাক মুখ কুচকে নিয়ে বলল, আসছি, না হলে তো আপনাকে দিয়ে বিশ্বাস নেই, জোর করে সবই করতে পারেন। লাইট নিভিয়ে দিবে। হিয়া বিড়বিড় করে বলল, কিন্তু লাইট নিভিয়ে তো ঘুমাতে পারি না। না সমস্যা নেই, আসছি। হিয়া সুপাই থেকে দুটো কুশন হাতি নিয়ে এসে লাইট নিভিয়ে ডিম লাইট নিবালো। এরপরে বিছানায় এসে বসলো। বিছানার মাঝখানে কুশন দুটো রেখে শ্রাবণ বলল, এই যে শুনুন, এটা ডিঙ্গিয়ে আমার কাছে আসবেন না। ঠিক আছে, যাব না, ঘুমাও। হিয়া শুয়ে পড়ল। সকাল সকাল হিয়া ঘুম থেকে উঠে বিছানার দিকে তাকালো। শ্রাবণ ওই দিকে ফিরে শুয়ে আছে। হিয়া বিছানার থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো শ্রাবণও উঠে গিয়েছে। শ্রাবণ বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ও ফ্রেশ হয়ে এসে হিয়াকে পা থেকে মাথা অবধি পরখ করলো। এরপর ধীরে পায়ে এগিয়ে এসে সোফার সামনে থাকা টি টেবিলের উপর থেকে পানির জগটা নিয়ে হিয়ার দিকে এগিয়ে এলো। হিয়া চুলগুলো আশ্রয় নিচ্ছিল। শ্রাবণ হিয়ার পেছন থেকে পানি ওর মাথায় ঢেলে দিল। হিয়া ভিজে গিয়ে রেগে বলল, কি করলেন এটা? আপনি ভিজিয়ে দিলেন কেন? শ্রাবণ বাঁকা হেসে বলল, নতুন বউয়ের চুল ভেজা দেখলে সবাই খুশি হবে। হিয়া এর মানে বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে বলল, আপনার বাবা মাকে বলে আপনাকে এই বাড়িতে থেকে বের করে দিতে বলবো। আগে ড্রেস পাল্টে এসো, যাও। হিয়া লাগেজ খুলে আরেকটা 3 পিস সেট নিয়ে ওয়াশরুমে ঢুকলো। হিয়া ওয়াশরুম থেকে বের হয়ে ভেজা চুলটা মুছে নিয়ে ঘুমটা দিল। শ্রাবণ আবারও ওয়াশরুমে গেল। এরপর হাতে করে এক গাদা শ্যাম্পু নিয়ে এলো। এরপর হিয়ার মাথায় লাগিয়ে দিল। হিয়া রাগে কটকট করে তাকিয়ে রইল। পায়ে পায়ে পা দিয়ে ঝগড়া না করলে হচ্ছে না আপনার? ও হচ্ছে না। হিয়া সামনে ড্রেসিং টেবিলের থেকে তেলের একটা বোতল নিয়ে শ্রাবণের শরীরে ঢেলে দিল। শ্রাবণ টি শার্ট জারা দিয়ে কিছুটা হিয়ার উপরে দিয়ে ওয়াশরুমে ঢুকলো। এরপর ভালো করে শ্যাম্পু দিয়ে শাওয়ার নিয়ে বের হলো। হিয়া রেগে বসে আছে। শ্রাবণ কাঠ গলায় বলল, নতুন বউ তুমি, এখন শাড়ি পরবে। আমি শাড়ি খেয়ে করতে পারি না। শ্রাবণ করা গলায় বলল, প্রতিদিন পড়তে বলেছি কি? বিয়ের প্রথম দিন তো মেনে চলো। হিয়া ঠিক আছে বলে শাড়ি নিয়ে শাওয়ার নিতে ঢুকলো। এদিকে শ্রাবণ খাবার খুলে সাদা রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট পরে নিল। হিয়া মিনিট 15 পরে বের হলো মেরুন রাঙা শাড়ি পরে। ওদিকে মাহিমা বেগম এসে ডেকে গেল। হিয়া চুলটা আঁচড়ে নিয়ে স্নো হালকা করে কাজল, লিপস্টিক আর মাথায় ঘোমটা দিয়ে শ্রাবণের সামনে এসে বলল, চলুন, মা ডাকছে। শ্রাবণের সেদিকে কোনো তাল নেই, হিয়ার এদিকেই তাকিয়ে আছে।
এই সাজে বউ বউ ভাব চলে এসেছে এই মেয়ের মাঝে। হিয়ার আবারও ডাক দেওয়ার শ্রাবণ উঠে দাঁড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। দুজনেই ড্রয়িং রুমে এলো। সবার দৃষ্টি ওদের দিকে, বিশেষ করে হিয়ার ঘুমটার আড়ালে কোমর ছাড়িয়ে ভেজা চুলগুলো নজর কাটছে। সাবিহা চৌধুরী মনে মনে বললেন, যাক, দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হচ্ছে, এতে আল্লাহর কাছে শুকরিয়া। হিয়া এগিয়ে এসে তৌকির চৌধুরী আর সাবিহা বেগমকে সালাম করলো। এরপরে কাব্যকে সালাম করতে ও উঠে দাঁড়িয়ে বলল, আরে বাবি, সম্পর্কে আমি আপনার থেকে ছোট। হিয়া বলল, কিন্তু বয়সে তো আমি ছোট। না বাবি, সালাম করতে হবে না। এর একটু পরেই তৌকির চৌধুরী কাব্যকে নিয়ে বেরিয়ে গেলেন। সাবিহা চৌধুরী ফোনে কথা বলছেন আর শ্রাবণ সোফায় বসে ফোন স্ক্রল করছে। ফাহিমা বেগম কিচেন থেকে রান্না করে খাবারগুলো এনে ড্রয়িং রুমের টেবিলের এখানে রাখছে, আবার অন্য তরকারি বসিয়ে দিয়েছে। হিয়া বসে থাকবে কিও ফাহিমা বেগমের সাথে কাজে সাহায্য করলো। হিয়া মনস্থির করেছে ও এখন এই বাড়ির বউ, কিন্তু শ্রাবণের বউ হিসেবে না। শ্রাবণ ওকেই দেখছে আর মিটিমিটি হাসছে। হিয়া ওর দিকে তাকিয়ে মুখ বেঞ্চি দিয়ে অন্যদিকে হয়ে দাঁড়ালো। হিয়া গ্যাসের চুলার সামনে দাঁড়িয়ে রান্না করছে। ফাহিমা বেগম ওকে বাইরে যেতে বললেও ও না করে। ফাহিমা বেগম চলে গেলে ডাইনিং টেবিলে হিয়া আঁচলটা নামিয়ে টাই দাঁড়িয়ে আনমনস্ক হয়ে শ্রাবণকে নিয়ে কিছু একটা ভাবতে থাকলো। সাবিহা চৌধুরী এসে শ্রাবণের পাশে বসলেন। শ্রাবণ আর সাবিহা চৌধুরী হুট করে চোখে পড়লো হিয়ার শাড়ির আঁচলে আগুন। হিয়ার সেদিকে তাল নেই। শ্রাবণ উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে হিয়ার শাড়ির দিকে তাকিয়ে আঁচল ছাড়া দিতে থাকে। এতে আগুন আরো চড়ায়। শ্রাবণ এসে হিয়ার শাড়ির আঁচল পানি দিলে নিবে না। দিলে নিবে না। শ্রাবণ তৎক্ষণাৎ আশেপাশে তাকিয়ে ওর শাড়ির আঁচল ধরে টান দিয়ে নিচে ফেলে দিয়ে পানি ডাললো। হিয়া দুহাত দিয়ে নিচের বক্ষ আড়াল করে নিল, সাথে লম্বা চুলগুলোও সামনে এনে দাঁড়িয়ে রইল। ইচ্ছে করে বোকা ফেস বানিয়ে দাঁড়িয়ে রইল। শ্রাবণ রক্তাক্ত শ্বাস ছেড়ে হিয়ার মাথায় গাঁটটা মেরে বলল, মন কই থাকে, শুধু কথা বেলায় বড় বড় কথা। সাবিহা চৌধুরী শ্রাবণকে সরিয়ে দিয়ে বলল, বকো না, বুঝতে পারিনি। শ্রাবণ যেতে যেতে খাট গলায় বলল, বুঝতে পারিনি। এরপরে এমন হলে আমার ফার্ম হাউসে রেখে আসবো। হিয়া দৌড়ে শ্রাবণের আগে আগে গিয়ে বলল, আপনাকেই রেখে আসবো। বলে দৌড় দিয়ে রুম থেকে এসে দরজা লক করে দিল। শ্রাবণ রুমে ঢুকবে তখন দরজা লক করা দেখে কোমরে হাত রেখে শ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল। মেজাজ পুরো গরম হয়ে গিয়েছে। কই বউ একটু ভালোবাসবে তা না, উল্টো জারার তালে তাকে। হিয়া বেছে বেছে আরেকটা মেরুন রঙের শাড়ি বের করলো। বিয়ের সময় শ্রাবণ অনেক শাড়ি দিয়েছে। হিয়া শাড়ি পরে চুলটা বেঁধে রুমের দরজা খুলে দিল। শ্রাবণ রুমে ঢুকলো। হিয়া বেরিয়ে গেল। এই লোকের সাথে থাকা ওর কোনো ইচ্ছেই নেই, শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করবে। শ্রাবণ অফিসে ফর্মাল ড্রেস পরে বের হয়ে গেলে ডাইনিং টেবিলে বসলো। সাবিহা চৌধুরী হিয়াকেও জোর করে ওর পাশে বসালো। তৌকির চৌধুরী রুমে এখন কিছুই খাবে না, কাব্যও খেতে বসেছে। এদিকে রনির শ্রাবণ আসতে বলেছে, ও এসে সোফায় বসে ফোন স্ক্রল করছে। হিয়া বিড়বিড় করে শ্রাবণকে শুনিয়ে কোঁচা মেরে বলল, কথার বেলায় শুধু বউ বউ করে টিকি তো নতুন বউ রেখে অফিসে যাবে। শ্রাবণ শুনে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। ও এবার কোনো ঝগড়ার মুডে নেই। তবে হিয়ার মাথায় ঝগড়া করার বুদ্ধি আছে। সাবিহা চৌধুরী রুমে গিয়েছেন। শ্রাবণের খাওয়া শেষ। ও উঠবে ঠিক তখন হিয়া শ্রাবণের সাদা শার্টে তরকারি লেগে থাকা হাতটা একটু করে চোয়ালো। শ্রাবণ কটমটকে দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলল, কি করলে এটা? রনি ওদের কাহিনীটা বুঝতে পেরে রসিকতা করে বলল, স্যার, ম্যাডাম মনে হয় আপনাকে আজকে অফিসে যেতে দিতে চাইছে না।
হিয়া সে কথায় পাত্তা না দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। শ্রাবণ হিয়াকে শুনিয়ে রনিকে বলল, তোমার ম্যাডামের ভালোবাসা উতলে উঠেছে, তাই যেতে দিতে চাইছে না। তবে আমি বাড়িতে থাকলে তাকে আগুন করে ভালোবাসা ভালোবাসা ফিরতে দিব, তাকে দ্বিগুণ করে ভালোবাসা ফেরত দিব। হিয়া বুঝতে পারলো শ্রাবণ বাড়িতে থাকলে সারাদিনই পায়ে পা দিয়ে ঝগড়া করবে, তাই তারা দিয়ে বলল, আপনার দেরি হচ্ছে না, ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে অফিসে যান। তৌকির চৌধুরী নিচে নেমে এলো। শ্রাবণ শ্রাবণ তাকে দেখে বলল, 10 মিনিট আসছি। শ্রাবণ চলে গেল। হিয়া মুখ টিপে হেসে তারা হাত ধুয়ে উঠে দাঁড়ালো। কাব্য বলেই উঠল, ভাবি আপনাদের ঝগড়াটা ভালোই জমছে। আমাকে জোর করে বিয়ে করেছে না, দেখবেন কি ঝগড়া করি। তবে ভাবি বেশি ঝগড়া করতে যাবেন না, ভাইয়া মোটেও চুপ থাকার মানুষ না। ঠিক তখনই হিয়ার ডাক পড়ে গেল। শ্রাবণ কর্কশ গলায় উপর থেকে হিয়াকে ডাকছে। দৌড় দিয়ে উপরে চলে এলো। হিয়া শ্রাবণের ডাকে রুমে এলো। শ্রাবণ রেডি হচ্ছে। হিয়া জিজ্ঞাসা করলো, ডাকলেন কেন? শ্রাবণ হিয়ালি করে বলল, কই ডেকেছি? আমি ডেকেছি বলে কি তোমার আসতে হবে? স্বামী বলে মানো না, আবার তার ডাকে ছুটে আসো কেন? হিয়া তাজ্জব বনে গেল। এমন ভাবে ডাকলো যেন কি না কি হয়েছে, আর এখন বলে ডেকেছি বলে কি আসতে হবে? অসভ্য লোক। হিয়া বিছানায় এসে বসলো। শ্রাবণের ফোনে বেজে উঠল। ফোনটা ড্রেসিং টেবিলের সামনে রেখে রেডি হচ্ছে। রনি ফোন করেছে, হয়তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলবে। শ্রাবণ কলটা রিসিভ করে হিয়াকে জেলাস ফিল করাতে রনিকে বলল, হ্যাঁ গো বলো। হিয়া তড়িৎ চোখ তাকালো। রনি উপাস থেকে বলল, স্যার আপনার বাবা আপনাকে আসতে বলল। শ্রাবণ আয়নায় নিজের দিকে তাকিয়ে রনিকে বলল, আর একটু ওয়েট করো, তোমার সাথে দেখা করেই অফিসে যাব। হিয়া চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। এদিকে শ্রাবণ কি বলেছে রনি এর আগাগোড়া কিছুই বুঝছে না, নাকি অন্য কেউ ভেবে ওকে এগুলা বলছে। রনি কলটা কেটে দিল। শ্রাবণ ফোনটা পকেটে ভরে নিল। হিয়া উঠে দাঁড়িয়ে বলল, কার সাথে এমন করে কথা বললেন? আছে একজন। কেন? কেন আবার? ভাবছি আবার কোন মেয়ে আপনার মতো বজ্জাত লোকের ফাঁদে পড়েছে। শ্রাবণ দাঁতে দাঁত চেপে সাতটাপ, আহ, উচিত কথা বললেই আবার গায়ে লাগে। শ্রাবণ এর প্রতি উত্তরে কিছু না বলে চলে যেতে নিলে হিয়া বলল, শুনুন, কালকে থেকে আমি ভার্সিটি যাব। শ্রাবণ বার গলায় বলল, গাড়ি আছে, পৌঁছে দিবে, বলে চলে গেল। হিয়া একটু জোরেই বলল, ভালো করে বলা যায় না, সবসময় গম্ভীর হয়ে থাকবে। শ্রাবণ শুনে মুচকি হেসে হাঁটা দিল। রাত 10টা। হিয়া শুয়ে মোবাইল স্ক্রল করছে। শ্রাবণ ফিরে এলো। বিকেলে অফিস শেষ করে একটা ইভেন্টে গিয়েছিল, সেখান থেকে আসতে একটু লেট হলো। শ্রাবণ স্যুট খুলে গম্ভীর কণ্ঠে হিয়াকে বলল, খেয়েছো? হুম। এরপরে হিয়া শ্রাবণকে শুনিয়েই বলল, শুনলাম আজকের ইভেন্টে সব বিজনেসম্যানদের নাকি তাদের ওয়াইফদের সাথে নিয়ে যাওয়ার কথা ছিল। শ্রাবণ কাপল কুচকে কুচকে নিয়ে বলল, তুমি জানলে কি করে? হিয়া শয়তানি করে বলল, আপনার যে বিজনেস পার্টনার সে আমার এক্স ছিল, সেই বলেছে। শ্রাবণ ওর শয়তানি বুঝে নিয়ে বলল, তাই তো সেও বলল। তবে তোমার চয়েস বলতে হবে। তোমার এক্স মাথায় একটু চুলও নেই। কি দেখে প্রেম করতে গিয়েছিলে গো? হিয়া আর কথা বলল না, চুপচাপ বিড়বিড় করতে বকতে লাগলো। শ্রাবণ এগিয়ে এসে বলল, তোমার এক্স কেন, তোমার দিকে যদি কেউ চোখ তুলে তাকায়ও তাকে আমার দু চোখে সহ্য হবে না। আর তার সাথে বিজনেস, হাউ ফানি। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে ফোন হাতে নিল। হিয়া ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে। বিছানার মাঝখানে আবার দুটো কুশন রাখা। শ্রাবণ কুশনের উপরে বর রেখে হিয়ার কাছে এসে ওর মুখোপানে তাকিয়ে রইল। কে বলবে এই মায়াবী চোখ মুখটা শ্রাবণের সামনে এলেই ঝগড়া করার বাহানায় থাকে। হিয়া সকালে ঘুম থেকে উঠে পাশের শ্রাবণকে পেল না। বিড়বিড় করে বলল, কি জানি আবার কোথায় গিয়েছে, যতক্ষণ সামনে আসবে ঝগড়া ছাড়া আর পারেটাই বাকি। হিয়া ফ্রেশ হয়ে নিচে এলো। ফাহিমা বেগম কফি আর ঠান্ডার পানির বোতল নিয়ে কিচেন থেকে বের হলেন। সাবিহা চৌধুরী হিয়াকে বললেন, গুড মর্নিং। হিয়া বরাবরের মতো হেসে বলল, গুড মর্নিং মা।
সাবিহা চৌধুরী ফাহিমাকে ফাহিমা বেগমকে বললেন, ওগুলো হিয়াকে দাও তো, নিয়ে যাক। হিয়া বলল, কোথায় যাব মা? বাহিরে গ্যারেজের পাশে একটা বিশাল রুম আছে, যেটাকে শ্রাবণ আর কাব্য মিলে জিমের সকল সরঞ্জাম সেট করেছে। সেখানে শ্রাবণ জিম করছে, এগুলো ওর জন্যই। হিয়া মাহিমা বেগমের থেকে কফি আর পানির বোতল নিয়ে বলল, মা আমি নিয়ে যাচ্ছি। সাবিহা চৌধুরী হাসলেন, মনে করেছিলেন ওদের দুজনের মাঝে সবকিছু ঠিকঠাক হতে একটু দেরি হবে, কিন্তু দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং দেখে বড়ই খুশি। সাবিহা চৌধুরী কি আর জানেন, দুজনের ঝগড়া ছাড়া আর কিছুই বোঝে না। হিয়া জিম হলের কাছের দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো। বাইরে থেকে বোঝার উপায় নেই ভিতরে জিম হল। শ্রাবণ আয়নায় হিয়াকে দেখে কাব্যকে বলল, কাব্য বাইরে যা তো, তোর বাবি আবার ভালোবাসা দেখাতে এসেছে বোধ হয়। কাব্য টাওয়েল হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে হিয়াকে বলল, গুড মর্নিং বাবি। গুড মর্নিং। হিয়া কফি এগিয়ে দিল শ্রাবণের দিকে। শ্রাবণ তা হাতে নিয়ে বলল, জিম করতে পারো? এর প্রয়োজন নেই, আমি ফিট আছি। ও ভালোই। হিয়া যেতে নিলে শ্রাবণ এগিয়ে এসে দরজা লক করে দেয়। হিয়া কাছের দরজাটা আর খুলতে না পেরে বলল, আমি বাইরে যাব। যাও না। যাও না করেছে কে? আপনি। আমি মুখে একবার বলেছি যেতে দিব না। শ্রাবণ নাটকীয় ভঙ্গিতে বুকের ব্যথার ওপর ভান করে কফিটা পাশে রেখে সিটেই বসলো আর বুকে হাত দিয়ে বলল, উফ কি যে ব্যথা। হিয়া এগিয়ে এসে দাঁড়ালো। শ্রাবণ বলল, উফ ভালো লাগছে না, পানি দাও তো। হিয়া পানির বোতলটা এগিয়ে দিয়ে পাশে বসলো। কি হলো হঠাৎ কেন? কি হলো হঠাৎ করে? শ্রাবণ অল্প পানি খেয়ে একটু ঝুঁকে বসলো। হিয়া শ্রাবণের পিঠে হাত রেখে বলল, দেখি কোথায় ব্যথা করছে। শ্রাবণ সোজা হয়ে বসে হিয়ার দিকে তাকিয়ে বলল, এই বুকে হাত দিয়ে দেখো। হিয়া ভালো মনে হাত দিতে শ্রাবণ ভাকা হেসে বলল, দেখলে তোমার পরশে কেমন ভালো হয়ে গেলাম। হিয়া কপাল কুঁচকালো, তার মানে নাটক করেছে উনি। হিয়া হাত ছাড়িয়ে নিতে চাইলে শ্রাবণ ওর হাতটা বুকে চেপে ধরে রইল। হিয়া জারি মেরে বলল, এই হাত ছাড়ুন, যেতে দিন, কাজ আছে আমার। কোনো কাজ করতে হবে না। তাহলে কি করব শুনি? কি আর? আপনি ভালো কথা বলতে পারেন না? তুমি ভালো কথা বলতে পারো না? না পারি না। তাহলে আমিও পারি না। এর কিছুক্ষণ পরে শ্রাবণ কাঠ গলায় বলল, আমি যতক্ষণ না ওখান থেকে বের হচ্ছি তুমি এখানেই থাকবে। হিয়া মিনমিন করে বলল, জানি তো যেতে দিবেন না, মানে দিবেন না। আপনাকে চেনা শেষ। রাত অনেকটাই, বাহিরে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে জোরে মেঘ ডেকে বাজও পড়ছে। হিয়া বালিশের নিচে মাথা রেখে শুয়ে আছে। প্রত্যেকটা বাজের শব্দ ছিটকে পড়ছে। শ্রাবণ ল্যাম্প লাইট জ্বালিয়ে উঠে বসলো। হিয়ার দিকে একটু ঝুঁকে জিজ্ঞাসা করলো, ভয় পাচ্ছ? হিয়া উঠে বসলো, মাথার উপর নিচ নাড়িয়ে বলল, শ্রাবণ কুশন দুটো সরিয়ে বলল, কাছে আসবে কি? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, তাহলে থাকো, আমি ঘুমালাম। এমনিও বৃষ্টির সময় এই বাড়িতে পেছনে ভূতেরা একটু ঘোরাঘুরি বেশি করে। হিয়া একটু ভয় পেয়ে গেল। ঢোক গিলে জিজ্ঞাসা করলো, ভূত মানে? ভূত বলতে কিছুই নেই, জানেন না? জানি, কিন্তু এত বছর দেখে আসছি ভূতের চলাফেরা, সেটা অস্বীকার করব কি করে? সত্যি? তাহলে ঘুমাও বউজান। হিয়া বসে রইল। শ্রাবণের উপরে থেকে পাতলা কম্পরটা নিয়ে পুরো শরীরটা পেঁচিয়ে নিল। এরপরে জিজ্ঞাসা করলো, শুনুন, এই বাড়ির পেছনে যে ভূত আছে সেটা সূচনা হলো কি করে? কেউ কি সেখানে মারা গিয়েছিল? শ্রাবণ আশেপাশে তাকিয়ে আস্তে আস্তে করে বলল, শোনো, কাউকে বলো না যেন। বাবার থেকে শুনেছি অনেক আগেই নাকি এই বাড়ির পেছনে একটা কাপল থাকতো। মেয়েটা গাড়তেরা ছিল, ছেলেটা যা বলতো কিচ্ছু শুনতো না। নিজের মতো দেখেছে মেয়েটা, এভাবেই দিন চলছিল। এরপরে দিনের পরে দিন ছেলেটার সাথে মেয়েটা শুধু ঝগড়া করতো। এরপরে ছেলেটা আর সহ্য করতে না পেরে এক ঝড়ের রাতে ওই বাড়িতে আত্মহত্যা করেছে। ওই ছেলের আত্মাটা জ্বরের মধ্যে ঘুরে বেড়ায়। হিয়া ভয় পেয়ে শ্রাবণের কোলে এসে বসলো।
শ্রাবণ বাঁকা হেসে আবারও আস্তে আস্তে করে বলল, আরও শুনবে কি, কি করে মারা গেল? ছেলেটা দড়ি ফ্যানের সাথে বেঁধে আত্মহত্যা করেছে। ওই ওই মেয়েটার ঝগড়ার জন্যই মরেছে গো। হিয়া কান বন্ধ করে শ্রাবণের বুকে মুখ গুজে গুটিসুটি মেরে ভয়ার্ত গলায় বলল, আর বলবেন না, ভয় করছে, আমি ভূতে ভয় পাই। শ্রাবণ মুখ ঘুরিয়ে বাঁকা হেসে মনে মনে বলল, যাক, এত এত যদি একটু শিক্ষা হয় তোমার। শ্রাবণ বুঝে গিয়েছে হিয়াকে এসব মিথ্যা বলে ভয় দেখানোর পরে ওকে আর নিজের থেকে আলাদা করা যাবে না। তবুও হিয়াকে বলল, নামো কোল থেকে, শুয়ে পড়ো। হিয়া আরো শক্ত করে শ্রাবণের শার্ট খামচে ধরে বলল, আমি নামবো না, ভয় করছে। চলবে। স্নিগ্ধ প্রেমাবেশ। গল্পের প্রথম অংশ, জেরিন আক্তার। এরকম সুন্দর সুন্দর গল্প আমাদের চ্যানেলেই পাবেন, আর কোথাও কোনো চ্যানেলে পাবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ। কেমন হয়েছে আমাদেরকে জানাবেন কমেন্ট করে। দেখা হবে নতুন পর্বে, নতুন গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।